এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। আজকের সাংবাদিক সম্মেলনে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন, আমি প্রথমেই আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। একটি হচ্ছে রাজ্যের ব্যাপক সংখ্যার যে অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তাদের নিয়মিতকরণ প্রসঙ্গে, আর আরেকটি হচ্ছে কেন্দ্রীয় সরকার নতুন একটি পেনশন প্রকল্প চালু করেছেন এবং আমাদের রাজ্যেও সেটা 1/4/2025 থেকে কার্যকরী হবে। ইউনিফাইড পেনশন স্কিম, এই দুটো বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেসের বক্তব্য কী সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমার সঙ্গে আছেন বরিষ্ঠ কর্মচারী নেতা সুশান্ত সেন চৌধুরী এবং আরেকজন কর্মচারী নেতা প্রশান্ত ভট্টাচার্য। আমি আরম্ভ করতে যাচ্ছি। আমাদের রাজ্যে প্রায় 40,000-এরও বেশি অনিয়মিত কর্মচারী স্বল্প মজুরিতে তারা কাজ করে যাচ্ছেন রাজ্য প্রশাসন, এবং বলতে গেলে রাজ্য প্রশাসন তাদের কাজকর্মের উপরেই কিন্তু নির্ভরশীল। অথচ এই যে 40,000 অনিয়মিত কর্মচারী রয়েছেন বিভিন্ন ক্যাটাগরি, তাদের নিয়মিত বেতন কিন্তু রাজ্য সরকারের নেই। পূর্বে আমরা দেখেছি যে 10 বছর অতিক্রান্ত অনিয়মিত কর্মচারীরা তারা স্বাভাবিকভাবেই নিয়মিত হয়ে যেতেন, কিন্তু 2018 সালে বিজেপি আইপিএফটি ক্ষমতায় আসার পর 31/7/2018-তে তারা একটা নির্দেশনামা বের করে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য যে সমস্ত আদেশনামাগুলো আছে সেগুলোকে বাতিল করা হলো এবং নতুন করে একটি গাইডলাইন তৈরি করা হবে, যে গাইডলাইনের ভিত্তিতে অত্যন্ত ট্রান্সপারেন্ট উপায়ে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘ 7 বছরে পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কিন্তু সেই গাইডলাইন রাজ্য সরকার তৈরি করতে পারেনি। অথচ এই সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যে কোনো অনিয়মিত কর্মচারী থাকবে না, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অনিয়মিত কর্মচারীরা গত 7 বছরে একজনও নিয়মিত বেতন কম পাননি, এবং 60 বছর বয়সে যখন হয়ে যাচ্ছে তারা একেবারে খালি হাতে, শূন্য হাতে তারা বাড়ি ফিরে যাচ্ছে। এই যে অমানবিক অবস্থা, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি অবিলম্বে এই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি জানাচ্ছে, এবং সেই সঙ্গে অনিয়মিত কর্মচারীদের একটি মঞ্চ তৈরি হয়েছে। সেই মঞ্চ আগামী 4 জুলাই বিধানসভা অভিযানে ডাক দিয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই অভিযানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছে। আমাদের দ্বিতীয় বিষয়টি হল ইউনিফাইড পেনশন স্কিম। আপনারা জানেন অনেকেই যে আমাদের রাজ্যের বেশিরভাগ পেনশনার্সরা ওল্ড পেনশন স্কিম অনুযায়ী পেনশন পেয়ে থাকেন। 2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন একটা নতুন পেনশন স্কিম চালু হয়েছিল, তার নাম হলো জাতীয় পেনশন প্রকল্প, সংক্ষেপে এটাকে বলা হয় এনপিএস। এনপিএসে সাধারণত একজন কর্মচারী যখন চাকরিতে যোগ দেবেন সেই দিন থেকেই তার বেতন থেকে 10% অর্থ কেটে নেওয়া হবে এবং সেটা পেনশন ফান্ডে জমা হবে, এবং রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তারা 14% জমা করবেন এই পেনশন ফান্ডে, এবং এই পেনশন ফান্ডে যে জমাকৃত অর্থ, সেই অর্থের 60% অর্থ পেনশনার ফেরত পাবেন তার অবসরের সময়, আর বাকি অংশ পেনশনের যারা ফান্ড ম্যানেজার থাকবেন, ফান্ড ম্যানেজাররা শেয়ার বাজার বা বিভিন্নভাবে তারা এগুলো ইনভেস্ট করে তার থেকে যে রিটার্ন আসবে সেই রিটার্ন দিয়েই পেনশনারদের পেনশন দেওয়া হবে। দেখা গেছে যে এই নিউ পেনশন স্কিমের যে পেনশন হোল্ডার যারা, তার অ্যাকাউন্টে কোনো মাসে 800-900 টাকার বেশি পেনশন ঢুকে। তাহলে যেখানে এই একজন কর্মচারী যখন ওল্ড পেনশন স্কিমে সে অন্তত 30 থেকে 40,000 টাকা পেনশন করতো, কোনো ক্ষেত্রে তারও বেশি, সেখানে দেখা যায় 1,000 টাকার কমও পেনশন তার অ্যাকাউন্টে ঢুকছে, যেটা আমাদের কাছে চালু আরেকটি পেনশন স্কিম ইপিএফ পেনশনের চাইতে কম। এর বিরুদ্ধে সারা দেশে একটা প্রতিবাদ সংগঠিত হয়। এই প্রতিবাদ সংগঠনের ফলে এনপিএস থেকে পরীক্ষা নিরীক্ষা করার জন্যে
কেন্দ্রীয় সরকার একটি কমিটি তৈরি করে এবং কেন্দ্রীয় সরকার কমিটি তৈরি করে এনপিএস এর কোনো সংশোধন না করে এনপিএস এবং ওল্ড পেনশন স্কিম ওপিএস যেটাকে সংক্ষেপে বলা হয় এই দুটোকে মিলিয়ে আরেকটি নতুন পেনশন স্কিম কর্মচারীদের সামনে আনবে এবং গত 24/8/2024 কেন্দ্রীয় ক্যাবিনেট এই প্রকল্পটির অনুমোদন দেয় এবং আমাদের রাজ্যেও সেটা 1/4/2025 থেকে কার্যকরী। এই প্রকল্প অনুযায়ী একজন কর্মচারী তার চাকরির শুরুতেই 10% অর্থ পেনশন ফান্ডে জমা করবে এবং সরকার দেবে 18.5% অর্থ এবং তার যখন চাকরি জীবন শেষ হয়ে গেলে তার শেষের 1 বছর যে বেতন পাচ্ছেন সেই 1 বছরের মূল বেতনের গড় হিসেব করা হবে। গড় হিসেব করে সেই গড় মূল বেতনের 50% তাকে পেনশন হিসেবে দেওয়া হবে এবং তার সঙ্গে যুক্ত হবে ডিএ। তবে সেই ডিএটা বর্তমানে ওল্ড পেনশন স্কিমে আমরা যেভাবে দিয়ে পাচ্ছি বা কর্মচারীরা যেভাবে দিয়ে পাচ্ছেন সেইভাবে হবে না, সেটা আরেকটা নতুন মূল্যসূচকের ভিত্তিতে দিয়ে দেওয়া হবে। সেই নতুন মূল্যসূচক এখনও কেন্দ্রীয় সরকার প্রকাশ করেনি। এনপিএস এর বেলায় একটা সুবিধা ছিল শত অসুবিধার মধ্যেও, সেটা হচ্ছে এনপিএস এর যে জমাকৃত অর্থ সেই অর্থের 60% অর্থ অবসরপ্রাপ্ত কর্মচারী অবসরের দিন পেয়ে যেতেন, বাকি অংশটা ইনভেস্ট করা হবে। কিন্তু ইউপিএসে যে টাকাটা পেনশন ফান্ডে জমা করবে তার সমস্ত টাকাটাই গভর্নমেন্ট ফান্ডে চলবে। এটা বললাম শেষ বছরের বেসিক পের গড় করে গড়ের 50%, অর্থাৎ গড় করে যদি দেখা যায় একজন কারোর গড় বেসিক পে দাঁড়িয়েছে 1 লাখ টাকা, তাহলে তার পেনশন হবে 50,000 এবং তার সঙ্গে দিয়ে দেওয়া হবে, ডিএটা নতুন মূল্যসূচিকে দেওয়া হবে। তবে এখানে একটা জিনিস যে আমরা ওল্ড পেনশন স্কিমে যারা পেনশন পেয়ে থাকি সেক্ষেত্রে পেনশন কিন্তু সময়ের সঙ্গে বেড়ে যাচ্ছে। যখন বেতন কম যখন সংশোধন হয় পে কমিশন বসলে পাশাপাশি পেনশনারদের পেনশনটাও রিভাইজ হয়। কিন্তু ইউপিএসের ক্ষেত্রে এই সুবিধা নেই। ইউপিএসে একবারে যেই পেনশন স্থিরীকৃত হবে সেই পেনশনটাই সে লাইফ টাইম পেয়ে যাবে এবং এই ইউপিএসে পেনশন কমিউটেশনের কোনো সুবিধা নেই, অর্থাৎ পেনশন বিক্রি করে যে পেনশনটা টাকা পেয়ে থাকে সেটার সুবিধা নেই, গ্র্যাচুইটি পাবে না, লিভ স্যালারিও সে পাবে না। এখন ওল্ড পেনশন স্কিমে কিন্তু লিভ স্যালারি রয়েছে, কমিউটেশন রয়েছে, 40% কমিউট করতে পারে পেনশন কর্মচারীরা। তাছাড়া গ্র্যাচুইটি পাচ্ছে রাজ্যের কর্মচারীরা 10 লক্ষ টাকা এবং কেন্দ্রের কর্মচারীরা পাচ্ছে 20 লক্ষ টাকা, অর্থাৎ অবসরের সময় একটা হিউজ পরিমাণ টাকা পেয়ে গেছে। কিন্তু ইউপিএসে এই সুবিধার কোনোটাই নেই, কমিউটেশনের সুবিধাও নেই, লিভ স্যালারির সুবিধাও নেই, তারপর যে গ্র্যাচুইটি নেই। বিনিময়ে কী পাবে সে? বিনিময়ে পাবে শুধু যদি কেউ 25 বছর চাকরি করে থাকে বা তার বেশি সময় চাকরি করে থাকে তাহলে সে শেষ 5 মাসের বেতন পাবে। শেষ মাসের প্রতি মাসে যদি 1 লক্ষ টাকা বেতন হয় তাহলে 5 মাসে সে পাবে 5 লক্ষ টাকা। আর যদি 10 বছর চাকরি করে থাকে তাহলে 2 মাসের বেতন পাবে, অর্থাৎ 2 লক্ষ টাকা। যদি 20 বছর চাকরি করে থাকে তাহলে 4 লক্ষ, তাহলে 4 মাসের বেতন পাবে, মানে 4 লক্ষ টাকা। যেখানে বর্তমানে প্রতিনিধিত্ব গ্র্যাচুইটি আইনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পাচ্ছে 20 লক্ষ এবং রাজ্য সরকারের কর্মচারীরা পাচ্ছে 10 লক্ষ। এক কথায় এই যে ইউনিফাইড পেনশন স্কিম, সেই পেনশন স্কিমে পেনশনারদের একটা বিশাল ক্ষতি করে দেওয়া হবে, কারণ তার পেনশনটা যেদিন স্থিরীকৃত হবে এই দিন যে পেনশন থাকবে তার মৃত্যু পর্যন্ত ওই পেনশন সে ভোগ করবে, এই পেনশন বাড়ার আর কোনো সম্ভাবনা নেই। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই ইউপিএস পেনশন স্কিমের তীব্র বিরোধিতা করছে এবং আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন তীব্র করার জন্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রয়োজন মতো আন্দোলনে নামবে এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সঙ্গে মতাদর্শী যে কর্মচারী সংগঠনগুলো আছে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংগঠনগুলো আছে, তারাও আন্দোলন। নমস্কার। এই তো সবেমাত্র স্কিম, মানে গভর্নমেন্ট মাত্র দিল স্কিম, এটা এখনো পূর্ণাঙ্গ স্কিমে আসেনি। পূর্ণাঙ্গ স্কিম আসলে সেটা পড়ে তারপর বিচার বিবেচনা করে তারপর আন্দোলন করতে যেত। এখনো স্কিম নেই, শুধুমাত্র একটা ভাষা দিয়েছে যে কর্মচারী ফান্ড থেকে দেবে 10% আর সরকার দেবে 18.5%। এখানে আরেকটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে কর্মচারীরা যে পেনশন পাচ্ছেন, এই পেনশনটা কেন পাচ্ছেন? তিনি যে জীবনভর সরকারের সেবা করে গেলেন, সরকার মানে রাষ্ট্রের সেবা করে গেলেন, রাজ্যের সেবা করে গেলেন, সেই সেবার বিনিময়ে তাকে এই পেনশনটা দেওয়া হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রবাদী যে সরকার, প্রত্যেকটা জনকল্যাণমুখী যে সরকার,
কল্যাণকামী যে সরকার, সেই সরকারের আদর্শই হচ্ছে বয়োজ্যেষ্ঠ বা বরিষ্ঠ নাগরিকদের সামাজিক সুরক্ষা প্রদান করা। কিন্তু ইউপিএস বা এনপিএস এর কোনো সামাজিক সুরক্ষা নেই। এখানে পেনশনার থেকেই টাকা নেওয়া হচ্ছে, পেনশনারদের টাকা কেটে নিয়ে ওই টাকা দিয়ে পেনশনারদের পেনশন দেওয়া হবে, অনেকটা কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজা। সেখানে সামাজিক সুরক্ষার ব্যাপারটা নেই। বোঝাই যাচ্ছে যে সরকার ধীরে ধীরে বরিষ্ঠ নাগরিকদের যে সামাজিক সুরক্ষার দায়িত্বটা সরকারের কাছে ছিল, সেই দায়িত্বটা সরকার তুলে নিচ্ছে। আমরা তীব্র বিরোধিতা করছি, প্রদেশ কংগ্রেস এর তীব্র বিরোধিতা করছে, এবং আমরা এই ইউপিএসের বিস্তারিত বিবরণটা যখন আমরা পাবো, সব কিছু যখন খুঁটিনাটি আমরা জানবো, তখনই আমরা স্থির করবো আমরা কখন আমরা আন্দোলন কর্মসূচিতে যাব।